শেষ হল প্রথম ধাপের উপজেলা নির্বাচন, বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, ভোট সুষ্ঠু হয়েছে দাবি সিএসএ। দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর, মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে সরকার। এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ, রাজনীতিতে আপোষহীন থেকে দেশকে ভালোবেসে গেছেন আমৃত্য। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। শুরুতেই উপজেলা নির্বাচন প্রসঙ্গ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এর আগে গতকাল সকাল 8টা থেকে শুরু হয় দেশের 59 জেলার 139টি উপজেলার প্রথম ধাপের ভোট গ্রহণ। এর মধ্যে 22টিতে ইলেকট্রিক ভোটিং মেশিন এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়, চলে বিকাল 4টা পর্যন্ত। যৌথ বাহিনী অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবনের 3 উপজেলা নির্বাচনে স্থগিত করে ইসি। সকাল থেকে বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। সুনামগঞ্জে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় কেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন আনসার প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার লোকজন। এই ঘটনায় ছবি তোলায় এক সাংবাদিককে মারধর ও কেন্দ্রের ভেতরে 7 সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনারস প্রতীকের সমর্থক হামলায় শিকার হয়েছেন এক সাংবাদিক। এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সামগ্রিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সিসি বলেন 30 থেকে 40% ভোট পড়েছে। ঝড় বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে। গতকাল বিকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী ভবনে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সিসি বলেন বিচ্ছিন্ন 34টি ঘটনায় 37 জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন 25 জন। এছাড়া 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। দশ 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে। টোটালটা থাকতে পারে, এর একটি কারণ হতে পারে যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। যাচ্ছে অন্যান্য সংবাদে। মধ্যপ্রাচ্যের সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, তবে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খবরাখবর সংগ্রহ করে যাচ্ছে।
প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য সরবরাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের সাথে নিয়মিত নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে যেন উদ্ভূত সংকট কেটে যায় এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বাণিজ্য বিনিয়োগ চলমান পরিস্থিতির ফলে প্রভাবিত না হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিধায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজে হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলা যাবেন। বুধবার রাজধানী আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের এই যাত্রার উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হওয়ায় এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনের অধিকার আদায়ে আরও এগিয়ে যেতে উল্লেখ করে শেখ হাসিনা মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনার সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন। এ সময় হাজিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের জন্য দোয়া করার আহ্বান জানান। দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে সম্মান জানিয়ে সকলে যেন সহজভাবে ধর্মটা পালন করতে পারে সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়ে গেছেন। কাজে আজকের বাংলাদেশ যতদূর এগিয়েছে আমি মনে করি যে এটা দেশবাসীর সকলের সহযোগিতা পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের অনন্য উজ্জ্বল নক্ষত্র পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়া ক্ষমতার কাছাকাছি থেকেও রাজনীতিতে আপোষহীন থেকে দেশকে ভালোবেসে কাজ করে গিয়েছেন না মৃত্যু। সহজ সরল জীবনযাপনে পরিশুদ্ধ ওয়াজিদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ডক্টর এম এ ওয়াজিদ মিয়া বন্ধু ও পরিবারের মধ্যে পরিচিত ছিলেন সুধা মিয়া নামে। জন্ম ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার পথেপুর গ্রামে। রংপুর জিলা স্কুল থেকে ১৯৫৬ সালে মাধ্যমিক শেষ করে ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন কৃতিত্বের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৬১ সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে হন সহসভাপতি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরের বছরেই তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে চাকরিতে যোগ দেন পারমাণবিক শক্তি কমিশনে। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডক্টরেট ডিগ্রি। দেশে ফিরে ১৭ নভেম্বর যুগল জীবনে জড়িয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। তাদের দুই সন্তান সজীব ওয়াজিদ জয় ও সাইমা ওয়াজিদ পুতুল বিশ্বের সমুজ্জ্বল সমহিমায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং এর আগে পরের রাজনীতির প্রেক্ষাপটে ডক্টর ওয়াজিদ মিয়ার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্বৈরাচারী আন্দোলনের যুক্ত থাকার কারণে কারাবরণও করতে হয় তাকে। সফল এই পরমাণু বিজ্ঞানী চিরবিদায় নেন ২০০৯ সালের ৯ মে। কর্মগুণে তিনি স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবেন সহজ সরল একজন দেশপ্রেমী হিসেবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
কুমিল্লার চান্দিনায় আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের কৃষক লীগ কুমিল্লা চান্দিনা পৌরসভা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। চান্দিনা পৌর কৃষক লীগের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ চান্দিনা উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ মনির খন্দকার ও বিশেষ অতিথি বাংলাদেশ কৃষক লীগ চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। এ সময় চান্দিনা পৌর কৃষক লীগের পক্ষ থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শামীম হোসেনকে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। কুড়িগ্রামের নাগেশ্বরী আশকর নগরে প্রায় ২০ বছর আগে ৯% জমি বিক্রি করে টাকা নেয়ার পর দলিল না দিয়ে উল্টো এখন দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী জাহিদুল ইসলাম জানান, আশকর নগরের সুরুজ্জামালের কাছে থেকে প্রায় ২০ বছর আগে ৯% জমি ক্রয় করে বসবাস করে আসছেন তিনি। তখন কাগজ না থাকায় জমির দলিল দেননি সুরুজ্জামাল। দীর্ঘদিন পার হলেও দলিল না দিয়ে এখন দখলের পায়তারা করছে সুরুজ্জামাল। এছাড়াও হামলাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির করা হচ্ছে। তাই হয়রানির বন্ধের পাশাপাশি জমির দলিল বুঝিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। জমির স্টাডি চাপা যাই ও যে না আমি টাকা নেই নাই নানা রকম করার পরেও আমার নামে আবার মামলা দিয়েছিল একবার কোর্টের মধ্যে। টাকা দিলাম ৩০,০০০ টাকা দেওয়ার পরে এখন দলিল চাই, দলিল আজ দেখায় কাল দেখায় করে দলিল খারিজ করে দিয়েছি। মানে এইভাবে আজকে ২০ বছর হয়ে গেল, এ পর্যন্ত আর ওই আমার দলিল দেখাইল না। জাহিদুল গরিব মানুষ, তার জমিটা যেন সুষ্ঠু হিসাবে সুষ্ঠু বিচার করিয়ে দেওয়া হয়। ২০ বছর থাকিয়ে জমি দেয় না, ২ বছর দেয় না। হ্যাঁ, সরকারের কাছ থেকে আমার আপিল আবেদন, আমার সরকার জমিকে আমার নিয়ে দেবে। ভোলার দৌলত খান কৃষকের মাঠ জুড়ে এখন সোয়াবিন ফসল। গাছের থোকায় থোকায় যেদিকে চোখ যায় কেবল ঝুলছে পাকা সোয়াবিন আর সোয়াবিন। আবহাওয়া ভালো থাকায় ক্ষেত থেকে সোয়াবিন সংগ্রহ শুরু করেছেন কৃষকরা। বিস্তারিত রোমানুল ইসলামের সোয়েবের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে আরভি ইসলাম হিমু। আবহাওয়া ভালো থাকায় এবার ভোলার দৌলত খানে সয়াবিনের ফলন ভালো হয়েছে, এতে খুশি কৃষকরা। কেউ ক্ষেত থেকে সয়াবিন তুলছেন, কেউ করছেন বাড়াইয়ের কাজ। কৃষকরা বলছেন কম খরচে লাভ ভালো হওয়ায় সয়াবিন চাষে আগ্রহ বেড়েছে তাদের। গত বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা। কৃষকের তো কিনে এনে তারপরে মনে করেন শুকাই দিয়ে তারপরে মনে করেন আমরা ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় আর কি পেঁচা কিনা। ইনশাল্লাহ সমিলে ফসলটা খুব ভালো, দামের দিক দিয়ে ইনশাল্লাহ গৃহস্থ ভালো পাইছে। আমাকে নিজের ক্ষমতায় নিজেরা এবার করছি, ইনশাল্লাহ ফসল অনেক ভালো হয়েছে। সরকারের তরফ থেকে যদি সহযোগিতা হইতাম আরো অনেক বেশি করতাম। এদিকে সয়াবিন চাষে কৃষকদের প্রদর্শনীর মাধ্যমে সহায়তা দেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। সয়াবিনের আবাদ গত বছর থেকে বৃদ্ধি পাওয়ায় কৃষকরা খুবই আগ্রহী এবং তারা দামের ব্যাপারে সন্তুষ্ট। প্রতি মন ২২০০ টাকা থেকে ২৫০০ টাকা বিক্রি হইতেছে। এই সয়াবিন নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। আগামীতে সয়াবিনের উৎপাদন আরও বাড়বে। চলতি মৌসুমে দৌলত খান উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৬,০৯০ হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। তথ্য প্রযুক্তির বর্তমান দুনিয়ায় সাইবার সিকিউরিটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সাইবার দুনিয়ায় ইউজারদের প্রাইভেসি সুরক্ষায় নিরাপদ অ্যান্ড্রয়েড অ্যাপগুলোকে আলাদাভাবে চিহ্নিত করেছে জনপ্রিয় ডিজিটাল মিডিয়া স্টোর গুগল প্লে, যার মধ্যে অন্যতম হলো ডাটা সেফটি সেকশনে থাকা ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ ব্যাচ। বর্তমানে সারা বিশ্বে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে জনপ্রিয় অ্যাপ ইএমই একমাত্র অ্যাপ যার এই ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ ব্যাচ অর্জন করতে সক্ষম হয়েছে। এর ফলে অন্যান্য চ্যাটভিত্তিক অ্যাপগুলোর তুলনায় ব্যবহারকারী সাইবার দুনিয়ায় অনেক বেশি নিরাপদ। চট্টগ্রামের যুব সমাজকে অবক্ষয় থেকে বাঁচার উপায় নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম দুনিয়ার খেলা
এই প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণ দর্শক, নির্মাতা ও শিল্পীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। জীবন প্রিয়া ডিজিটালের ব্যানারে এই ওয়েব ফিল্মতে সামাজিক অবক্ষয় আর অসঙ্গতি এবং কঠিন ও কঠোর জীবনের বাস্তবতা উঠে এসেছে। ৪৫ মিনিটের এই ওয়েব ফিল্মটি রচয়িতা প্রিয়া সেন এবং চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন এসডি জীবন। জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অবশিষ্ট দুটি টি-20 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন শরীফুল, আফিফ, ইমন। এছাড়া দলে রয়েছেন লিটন দাস। ইতিমধ্যেই 5 ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী 10 এবং 12 মে সিরিজের অবশিষ্ট দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন, বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, ভোট সুষ্ঠু হয়েছে দাবি সিএসি। দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর, মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে সরকার। এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ, রাজনীতিতে আপোষহীন থেকে দেশকে ভালোবেসে গেছেন আমৃত্যু। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।